লাইভে চলে। আসসালামু আলাইকুম। আহ প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আমাদের তরুণ প্রজন্ম বাংলাদেশের আসলে নিয়মিত আয়োজন আমরা করে থাকি। এই আয়োজনটির নাম হচ্ছে প্রত্যাশা। আমরা বিভিন্ন ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আমরা এই আলোচনাটা আসলে করার চেষ্টা করে থাকি। তার ভেতরে আজকের আলোচনাটা একেবারেই একটু ভিন্ন রকমের। সেটি হচ্ছে যে সড়ক দুর্ঘটনার বিষয়গুলো আসলে কখনোই আমরা যেটা হচ্ছে যে প্রত্যাশা করি না। এই বিষয়গুলোই হচ্ছে আমাদের অনেক বেশি যেটা বেদনা বা ভীতি, এক ধরনের শঙ্কা, এগুলো আসলে জড়িত থাকে এই বিষয়টির ভিতরে। তো আমাদের আজকের এই আয়োজন, আমরা এই আয়োজনটা সাজিয়েছি, আমরা এই আয়োজনের নাম দিয়েছি আহ নিরাপদ সড়কের প্রত্যাশায়। আমাদের অনুষ্ঠানটির নামও প্রত্যাশা। তো আমাদের সাথে আজকে দুজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের তিনজন অতিথি থাকার কথা, আর একজন প্রতিমধ্যে আছে, হয়তো আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত আছেন জনাব আশিস কুমার দে। তিনি হচ্ছেন সিনিয়র সাংবাদিক এবং লেখক, পরিবহন বিষয়ক একজন গবেষক এবং আহ, আহ, রেল, সড়ক ও নৌপথ রক্ষা জাতীয় কমিটির একজন উদ্যোক্তা এবং সাধারণ সম্পাদক তিনি ছিলেন। আর আমাদের সাথে আরেকজন যিনি যুক্ত রয়েছেন, তিনি হচ্ছেন নিজেই হচ্ছে বলা যায় যে একজন পোড় খাওয়া মানুষ। যে জায়গা থেকে আজকে হয়তো তিনি একজন ব্যবসায়ী মানুষ, আমি যতটুকু জানি। তাকে ঠিক এই প্ল্যাটফর্মে বা এই জায়গা আজকে আমরা যে কারণে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খুব মানে তার ভেতরে একটা দাগ কেটে গেছে। সে হচ্ছে, আপনারা অনেকেই হয়তো জানেন যে আহ, উম, ঢাকা শহরে অনেকগুলো আলোচিত সড়ক হত্যাই বলবো, সড়ক হত্যার ঘটনা ঘটেছে। তার ভেতরে একটি একেবারে অনেকটাই অগোচরে থেকে গেছে, অর্থাৎ আদনান তাসিন। তিনি তার বাবা হচ্ছে আমাদের সাথে যুক্ত আছেন, জনাব আহ আহসানুল্লাহ টুটুল। তিনি একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এটি হচ্ছে জনাব আহসানুল্লাহ টুটুল। তিনি হচ্ছেন সড়কের সন্তান ও স্বজনহারা অভিভাবক একটি ফর্ম গড়ার চেষ্টা করেছেন। তো আসলে এই বিষয়ে মূল আলোচনা যারা করবেন, তিনি হচ্ছেন আমাদের দাদা আশিস কুমার দে, এবং আহসানুল্লাহ টুটুল তিনিও তার অভিজ্ঞতা, বর্তমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন। আর আমি সঞ্চালনা করছি তরুণ প্রজন্ম বাংলাদেশের একজন কর্মী, আমি হচ্ছে জিহাদ আরিফ। আমি সর্বপ্রথম আমি জনাব আশিস দে, তার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে তার একটা বিস্তর, আমি যতটুকু জানি, একটা বিস্তর দখল রয়েছে এই বিষয়গুলোতে, একটা গবেষণা জানাশোনার বিষয় রয়েছে। যে 2018 সালের যে অস্থিরতা ছিল, অর্থাৎ কিশোর বিদ্রোহ, তারপরে অনেকটাই মানে স্থবির হয়ে গেছে এই বিষয়গুলো আলোচনা বা সমালোচনা। অনেক অনেক খবরের ভিড়ে প্রতিদিন যে পরিমাণ সড়কে মানুষ মারা যাচ্ছে বা এ ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, এখন কিন্তু একেবারে আলোচনার বাইরে। তো এই মুহূর্তে আসলে আমরা জানতে চাচ্ছি যে জনাব আশিস কুমার দে, ঠিক এই মুহূর্তে আসলে আমরা কোন পর্যায়ে আছি, বা আমাদের যে আইনের একটা পরিবর্তন বা আইনের এক ধরনের আমরা যে প্রত্যাশা ছিল, রাষ্ট্রীয় এক ধরনের যে সহযোগিতা প্রত্যাশা ছিল, সেগুলো আসলে কি অবস্থা আছে? জনাব আশিস কুমার দে। ধন্যবাদ জনাব জিয়াদ আরিফ। আমি একই সঙ্গে এই অনুষ্ঠানটির আয়োজক সংগঠন তরুণ প্রজন্ম বাংলাদেশের সকল উদ্যোক্তাকে শুভেচ্ছা জানাচ্ছি। আলোচনা শুরুর আগে আমি অত্যন্ত শোকাহত চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি রাজধানীর অন্যতম বিদ্যাপীঠ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মেধাবী ছাত্র আদনান তাসিনের কর্মবহুল স্মৃতির প্রতি, যিনি এই সড়ক দুর্ঘটনা নামক সড়ক হত্যার শিকার হয়েছেন। এবং সমবেদনা জানাচ্ছি আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত আহসানুল্লাহ টুটুল ভাই, যিনি ওই হতভাগ্য শিশুটির বাবা। টুটুল ভাইয়ের আর একটি পরিচয় আছে। তিনি এক সময় বাম প্রগতিশীল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করেছেন, পরবর্তীতে যুব ইউনিয়ন করেছেন, গণজাগরণ মঞ্চের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের সক্রিয় যোদ্ধা ছিলেন। এবং তার মতন একজন সমাজ সচেতন মানুষ যখন তার পুত্র হত্যার বিচার পায় না, ন্যূনতম সহানুভূতি পায় না রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে, তখন বুঝতেই হবে আমাদের এই সড়ক ব্যবস্থা কতটা নাজুক। যাই হোক, আমি আপনি যে কথা বললেন যে 2018 সালের শিশু বিদ্রোহের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি এখন নেই। তাহলে এখন অবস্থাটা কি? মূলত
অবস্থার কথা যদি বলি, সড়ক দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা অত্যন্ত আন্তরিক, তবে মাঠ প্রশাসন যন্ত্র কাজ করেন, তাদের মধ্যে কেন যেন একটি উদাসীনতা কিংবা দায়িত্ব পালনের ক্ষেত্রে অদক্ষতা, নানাবিধ বিষয় পরিলক্ষিত হয়। যখনই বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়, প্রাণহানি ঘটে, তখনই গোটা দেশ সোচ্চার হয়ে ওঠে। আমরাও রাজপথে নামি। আমরা যারা সড়ক দুর্ঘটনা নিয়ে, নৌ দুর্ঘটনা নিয়ে, রেল দুর্ঘটনা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, আমাদের তৎপরতাও ওই সময়টায় একটু বেড়ে যায়। পরবর্তীতে আমরা আবার ঝিমিয়ে পড়ি। মূলত সড়ক দুর্ঘটনা এখন একটি সামাজিক ব্যাধি, যে ব্যাধি আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। অসংখ্য অমূল্য প্রাণহানির প্রেক্ষিতে আমাদের জাতীয় অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি স্বজন হারা ওই পরিবারগুলো পথে বসছে। এই যে একটি দুর্বিষহ যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ যে সামাজিক আন্দোলন, যে অরাজনৈতিক আন্দোলন আমরা করে আসছি, বা বিভিন্ন মহল, সমাজের উচ্চ স্তরে মানুষেরাও এই আন্দোলনের সঙ্গে বিভিন্ন সময় সম্পৃক্ত হয়েছেন, কিন্তু পরবর্তীতে যে দেখি তাদেরকে আমরা আর সড়কে পাই না। সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে আমরা যখন রাজপথে নামি, তাদের অনেককেই পাই না। এই সড়ক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রতিরোধের লক্ষ্যে 2018 সালে সড়ক আইন সংশোধন করে সড়ক পরিবহন আইন 2018 সংশোধিত, সেটি পাশ হয়েছিল। জাতীয় সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির সেটি চূড়ান্ত আইনে রূপ নেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আজ পর্যন্ত সেই আইনটি কার্যকর করা হলো না। এই আইনটি কার্যকর করার ক্ষেত্রে যারা বাধা দিচ্ছেন তারা অত্যন্ত শক্তিশালী, তারা মালিক পক্ষ, তারা শ্রমিক পক্ষ। সড়ক পরিবহন মালিক এবং শ্রমিকরা প্রচন্ড পরিমাণ প্রভাব বিস্তার করে থাকেন প্রশাসনের উপর, সরকারের উপর। আইন পাশ হওয়ার পরে সে আইন 2 বছরও কার্যকর করা যাবে না, বা সরকার কার্যকর করতে পারছে না। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নেই। আরেকটি বিষয়, এই নতুন আইন হওয়ার আগেও যে আইন ছিল, যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোনো চালক যদি কাউকে হত্যা করেন, সেটি নিঃসন্দেহে হত্যা মামলার আওতায় পড়বে। এ বিষয়ে মহামান্য উচ্চ আদালতের সুনির্দিষ্ট রায় রয়েছে। তারপরেও মেধাবী ছাত্র আদনান তাসিমকে যে হত্যার পর, সড়কে চাপা দিয়ে হত্যার পর, সেই পরিবহনের চালক এবং মালিক কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই পরিবহনটি এখনো ঢাকার রাজপথ দাবিয়ে বেড়াচ্ছে। মালিক তা বহাল তবিয়তে রয়েছেন, সেই চালক অন্য কোনো গাড়ি চালিয়ে বেড়াচ্ছেন। অথচ সন্তান হত্যার বিচার চেয়ে প্রশাসনের দ্বারে দ্বারে, সমাজের সর্বস্তরের মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন আহসানুল্লাহ টুটুল। এই যে দুর্বিষহ অবস্থা, এই দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি অঙ্গীকার থাকা উচিত। কোন সমস্যা যখন সংকটের রূপ নেয়, সেটি একটি জাতীয় সমস্যা হয়ে দাঁড়ায়। এই জাতীয় সমস্যা দূরীকরণের জন্য একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের অঙ্গীকার থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ না ঘটবে, ততক্ষণ পর্যন্ত এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব না। আমি প্রথম ধাপে এই পর্যন্তই বললাম। আমি টুটুল ভাইয়ের কাছ থেকে শুনবো, তারপরে আমি আমার পরবর্তী বিষয় নিয়ে আমি আলোচনা করব। ধন্যবাদ জনাব আশিস কুমার দে। আসলে এই বিষয়গুলো আমাদের একটু জানাশোনা বেশ কমই বলা যায়।
আমরা আপনাদের কাছ থেকে শুনবো, যেহেতু আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। বিষয়টা হচ্ছে কিছু সংগঠন এবং ব্যক্তি তারা কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে অনেকেই তারকা বনে গেছেন এবং অনেকেই হয়তো এত বেশি ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু আদৌ আমার কাছে যেটি মনে হয়, আমার ব্যক্তিগত অভিমত এটি যে আমরা আমাদের চাওয়া পাওয়া গুলো কিন্তু একই। আপনি যে সংগঠনই হন, যে ব্যক্তি হন, যত বড় তারকাই হন, সম্ভবত আমাদের চাওয়াগুলো একই, যে আমরা নিরাপদ সড়ক চাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই দাবি দেওয়া গুলো নিয়ে একটি মঞ্চে আসা খুবই জরুরি। তো আমি আসলে এই পর্যায়ে আমাদের সাথে যাকে নিয়ে ইতিমধ্যে কথা হচ্ছিল, যে বেশ কিছু ঘটনা, আমি সবাইকে অনুরোধ করব যারা আসলে শুনছেন তারা আপনাদের মাইক্রোফোনটি অফ করে রাখবেন, তা নাহলে একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে। যিনি বলবেন শুধুমাত্র তিনি হচ্ছেন আপনার মাইক্রোফোনটি অন করে রাখবেন, আর বাকি সবাই নিঃশব্দ করে রাখবেন। আপনার ওখান থেকে আপনি মিউট করে দিতে পারেন। হ্যাঁ, জনাব আহসানুল্লাহ টুটুল, তার কথা হচ্ছিল। তিনি হচ্ছেন, তার যে সন্তান মারা গেছে, আমি সম্ভবত তাকে নিয়ে বেশ বছরখানেক আগে একটি প্রতিবেদন করার জন্য তার বাসাতেও গিয়েছিলাম। আহ আসলে একজন আহসানুল্লাহ টুটুল না, শুধু দেখা যাচ্ছে যে প্রতিদিন এখন হয়তো জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে রাজনৈতিক আলোচনার ভিড়ে হয়তো প্রতিদিন অসংখ্য সড়ক দুর্ঘটনার খবর হয়তো চাপা পড়ে যাচ্ছে বা আমাদের নজরে আসছে না। প্রত্যেকটা স্বজনের কান্না, প্রত্যেকটা স্বজনের কষ্টগুলো কিন্তু একই রকম, অর্থাৎ একটি দুর্ঘটনা যে সারা জীবনের কান্না, এই ধরনের কথাগুলো সেই বুঝতে পারবে যে হারিয়েছে তার স্বজনকে। তো আমরা এখন জনাব আহসানুল্লাহ টুটুল তার কাছ থেকে শুনবো তার যে সন্তান আদনান তাসিন। আমি তার বাসায় গিয়ে দেখেছি সে একজন প্রচন্ড মেধাবী একটি মানে শিক্ষার্থী ছিল। অনেক মেডেল আমি দেখেছি তার বাসায়, অনেক বিভিন্ন সম্মাননা, অনেক সার্টিফিকেট, অর্থাৎ বলা যায় সে মানে একজন মেধাবী একজন শিক্ষার্থী। একেবারে হুট করে আমাদের কাছ থেকে চলে গেল জনাব আদনান তাসিন। জনাব আহসানুল্লাহ টুটুল তিনি হচ্ছেন পুরো ঘটনাটা বলবে। আসলে এই ঘটনা উত্তরা বাস, সম্ভবত এই বাসটি এখনো ঢাকা শহরে রয়েছে, যেটি চলছে এই উত্তরা বাস, এবং এখনো পর্যন্ত তিনি বিচার পাননি। জনাব আহসানুল্লাহ টুটুল, আপনি কি বলবেন যে পুরো ঘটনাটা এবং ঠিক এই মুহূর্তে এখন কি অবস্থায় আছে এই মামলাটি? আহসানুল্লাহ টুটুল, আপনি কি শুনতে পাচ্ছেন? অনেক বেশি মানে হচ্ছে যে ইন্টারনেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, অনেক বেশি মানে ভাইব্রেশন হচ্ছে আর কি। আমাকে শুনছেন? হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলেন, আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনাকে শোনা হ্যালো। যাচ্ছে। আজকে ইন্টারনেটে অনেক বেশি ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে আর কি। আহ, ধন্যবাদ আহ, আশিস কুমার দে, ধন্যবাদ সঞ্চালক আপনাকে। আহ, শ্রদ্ধেয় আশিস কুমার দে এক সড়কের উপর একটা প্রতিবেদন লিখেছিলেন খুব সুন্দর করে এর আগে। আমি অনেকবার পড়েছিলাম, বিশেষ করে সড়ক হত্যা নিয়ে। আজকেও তিনি বললেন যে একটি আইন সংসদে পাশ হলো, রাষ্ট্রপতি সাইন করলো, সেটা এখন পর্যন্ত বাস্তবায়ন হলো না কেন? হ্যালো, প্রথমত জি, শুনতে পাচ্ছি। আমরা কখনো কেউ আজ থেকে আমাদেরকে প্রথমে শপথ গ্রহণ করতে হবে যে সড়কের হত্যাকাণ্ডকে আমরা দুর্ঘটনা বলবো না, এটা অবশ্যই হত্যাকাণ্ড। কেন সরকার, রাষ্ট্র, সমাজ ঘাতকদেরকে সাজা দিতে পারছে না? বাদ দেন আপনি 2018 আইন,
শ্রদ্ধা আশিস কুমার দে বললেন যে নতুন যে আইন আছে সে আইনেও তো মৃত্যুদণ্ড দেওয়া যায়, তাহলে দিচ্ছে না কেন? একটা মা বলো তো ওর কথা করে দিবি, বলে মা এমন দাম চাইবো বিক্রি আর করা যাবে না। কারণ যারা নীতি নির্ধারক, যারা আইন প্রণেতা, সকলেই গাড়ির মালিক। সুতরাং তারা কখনো চাইবে না যে তাদের বিপক্ষে দেশে কোনো আইন হোক, তারা করে যাবে, কিন্তু তাদের বিরোধে কিছু করা যাবে না। আপনি 2021 সালের জানুয়ারি থেকে আজ অবধি যতগুলো সড়ক হত্যাকাণ্ডের খবর পত্রিকায় বের হয়, আমি কিন্তু প্রতিদিনের প্রতিটি খবর পড়ি। প্রতি খবরের শেষ কথা পরিষ্কার ভাবে গাড়িটিকে জব্দ করা গিয়েছে, চালক এবং হেল্পার পালিয়ে গেছে। কেন? তারা কি এলিয়েন? প্রতিটা হত্যাকাণ্ডের পরে কেন চালক হেল্পার পালিয়ে যায়? নাকি উপরের নির্দেশ আছে তাদেরকে ধরা নিষেধ? তাদেরকে যখন ধরাই নিষেধ, বিষান্তর একটা বিষয়, ধরাই পড়লো না, বিচার কিভাবে হবে? উপরের নির্দেশ আছে তাদেরকে ধরা নিষেধ, ধরবে না। দুই একটা হয়তো ধরে, কিন্তু সেখানে আবার পুলিশ মোটা অঙ্কের টাকা নিয়ে পত্রিকার নিউজের আগেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বিচার কিভাবে পাবেন? যত শক্তিশালী আইন তৈরি হোক দেশে, যদি ঘাতকদেরকে ধরাই না হলো, বিচার কিভাবে হবে? গত শুক্রবার, গতকালকে বাবা, মেয়ে, মা, ছেলে খেতে বসেছে ঘরের ভিতরে, বাসগৃহে। ঘাতক ট্রাক সেখানে ঢুকে তাদেরকে হত্যা করে। কাঁচপুরে শুক্রবারে 3টি গাড়ি পাশাপাশি প্রতিযোগিতায় শুরু করে মেইন সড়কে। এর ফলে 3 জন পথচারী নিহত হয়। কি হলো? একজন ঘাতককেও গ্রেফতার করা গেল না। কাঁচপুর মতো সড়কের মধ্যে 3টি গাড়ি মানুষ হত্যা করলো, কিন্তু একজনকেও ধরা গেল না, সকলে পালিয়ে গেল। তাহলে এটা কি পুলিশের ব্যর্থতা? পুলিশের যদি ব্যর্থতাই হয়, কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে পোষার কি দরকার? ঘাতকরা যেভাবে সড়কে খুন করছে, খুন করতে থাকো। তারা কি শুধুমাত্র সড়কে দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 টাকা, 20 টাকা করে, 50 টাকা করে নেয়ার জন্য, নাকি আইন শৃঙ্খলা রক্ষার জন্য? আপনি বলছেন সড়কে দুর্ঘটনা। দুর্ঘটনায় যদি হবে প্রতিদিন 64 জন সড়কে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, একটা খবর আছে কখনো যে কোনো একটি চালক মারা গেছে? দুর্ঘটনা যদি হবেই, খালি পাবলিক মরবে, চালক মরবেন না, এটা কি করে? আর তাদেরকে তো ধরাই নিষেধ। আবার আইন করার সাথে সাথে ওরা সড়কে নেমে কালো রঙের পোড়া মোবিল নিয়ে মানুষের মুখে মুখে লাগাবেন, ত্রাসের রাজত্ব করবেন সড়কের মাঝখানে দাঁড়িয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সেই দৃশ্য দেখবেন। অ্যাম্বুলেন্সের মতো গাড়ি পর্যন্ত তারা বন্ধ করে, সেখানে রোগীর মৃত্যু হয়, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গুটি কয়েক কালো মোবিল লাগানো লোকদেরকে, সন্ত্রাসীদেরকে রাস্তা থেকে তুলতে ব্যর্থ হয়েছে। তার মানে এগুলো সব সাজানো নাটক, মঞ্চস্থ করছে। আদনান তাসিনের মতো একটা নিষ্পাপ সন্তান ছেলেকে সড়কে হত্যা করলো। কেন হত্যা করলো? 2018 সালের শিক্ষার্থী নামক আন্দোলন, দিয়া করিমের আন্দোলনের ঈর্ষা, রাগ, ক্ষোভের বই প্রকাশ। আদনান তাসিন যখন শিক্ষার্থীর পোশাকে সড়কের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল, তার উপরে গাড়ি চড়িয়ে দেয়। কি হলো বিচার? প্রথমে একটা তদন্ত রিপোর্ট দেওয়া হয়, পরে এই জিহাদ সাহেবেরা যখন চ্যানেল 24 থেকে ওসি সাহেবের সাক্ষাৎকার নেন, পরবর্তীতে তারা কি করলেন? পরিবর্তন করে দিলেন তদন্ত রিপোর্ট। তদন্তে কি দিলেন? তাসিন শিক্ষাকে জনগণ নিয়ে হসপিটালে ভর্তি করায়, হসপিটালে ভর্তি থাকা অবস্থায় দীর্ঘ চিকিৎসা শেষে সে মৃত্যুবরণ করে। আমি পুলিশকে ফোন করে বললাম
যে কোথায় সে ভর্তি ছিল এবং কোথায় চিকিৎসাধীন ছিল। বলে আমার সাথে খুব দুর্ব্যবহার করে আমাকে বলল যে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি কোর্টে যান, আমার বিরুদ্ধে কোর্টে কথা বলেন। আমার ফেসবুকের একজন রেজাউল করিম সে কোর্টে আমার পক্ষে নারাজি দেয়, কোর্ট সেটাকে গ্রহণ করে না। পরে কি আর করা, যেখানে সিএমএস থেকে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, যেখানে লাল রং দিয়ে স্পষ্ট লেখা হয় রিসিভ ডেড বডি। এই রিসিভ ডেড বডির বাংলা কি বাংলাদেশের ওই পুলিশ কর্মকর্তা জানেন না, মনে হয় ইংরেজিতে লেখা রিসিভ ডেড বডি, তারা ডেড বডি রিসিভ করছে। অথচ পথচারীরা যখন কুর্মিটোলা হসপিটালে নেয় তাকে কিন্তু চিকিৎসা দেয়নি। বারান্দার মধ্যে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে, চটফট করতে থাকে, পানির পিপাসায় চিৎকার করতে থাকে, কিন্তু ডাক্তার নামক হায়না, ডাক্তার নামক নার্স হায়না দলরা তাকে স্পর্শ পর্যন্ত করেনি। কারণ সড়কের দুর্ঘটনার রোগী ডাক্তার নার্সরা চিকিৎসা করবেন না, কেসে হতে পারে এই ভয়ে। আমরা যখন খবর পেলাম, আমরা বনানী ঢাকা মেডিকেল ছাড়া সড়কের হত্যাকাণ্ডের কোনো চিকিৎসা করে না মেডিকেল, ঢাকা মেডিকেলে নিতে হবে। কর্মীটোলা থেকে ঢাকা মেডিকেল একটা মুমূর্ষু রোগীকে নিতে 2 ঘন্টা প্রয়োজন। এখানে কি হেলিকপ্টার সার্ভিসের ব্যবস্থা আছে? ইমার্জেন্সি রোগী যদি চিকিৎসাই না করে, সেখানে ডাক্তার, হসপিটাল এইসব রাখার দরকারটা কি? চেহারা দেখানোর জন্য? আমরা সিএমএইচে যখন নেই তখন অলরেডি ডাক্তাররা গেটের মধ্যে বলল যে সে অলরেডি রিসিভ ডেড বডি সার্টিফিকেটে, কিন্তু পুলিশ তদন্ত কর্মকর্তারা আদালতে সাবমিট করলেন চিকিৎসাধীন, দীর্ঘ চিকিৎসাধীন অবস্থায় আদনান তাসিরের মৃত্যু হয়। এবং আমি ফেসবুকে দিয়েছি, আপনি তদন্ত রিপোর্ট দেখেন, সেখানে বলেছে মালিক, পরিচালক সহ সকলকে এই মামলা থেকে অব্যাহতি দানের জন্য আবেদন। আপনি একদিকে বলছেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, আরেকদিকে আবার অব্যাহতি চাচ্ছেন। পুলিশ কিভাবে তাদের অব্যাহতি চায়? আজ পর্যন্ত চালককে গ্রেপ্তার করলো না, যেই চালক সেই বাসটাই চালাচ্ছে। এখন আমি দেশের কোটি কোটি জনগণ, আপনাদের মাধ্যমে আমি দুর্ঘটনার নামে মানুষ হত্যা বন্ধ করার আবেদন জানাচ্ছি। আর আইনের প্রয়োগ যদি না হয়, আমার সন্তান তারা খুন করেছে, তাহলে প্রতিরোধ গড়ে তুলতে মানুষকে অনুরোধ করব, আপনারকে আপনি বাঁচান, আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি আপনাদের সাহায্য চাচ্ছি না, আপনি আপনাদেরকে বাঁচাতে সড়কের হত্যাকে প্রতিরোধ করুন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহসানুল্লাহ টুটুল। অনেক বেদনাদায়ক, মানে যে হারায় সেই বুঝে একমাত্র যে আসলে হারানোর কি বেদনা। হয়তোবা ওই পর্যন্ত আপনার ডাকে ওই পরিমাণ মানুষ আসবে না যাদেরকে আপনি বলছেন, তারা যতক্ষণ না পর্যন্ত নিজেরা এই ধরনের অভিজ্ঞতার শিকার না হবে। আসলে দুর্ঘটনার শিকার যারা হয়, দুর্ঘটনার শিকার যারা হচ্ছে, তারা কিন্তু আসলে তাদের দিয়ে আসলে প্রশাসনের বাণিজ্য হয় না, বাট পরিবহনে কিন্তু একটা বড় বাণিজ্য রয়ে গেছে। এটি যদিও কথাটি আসলে একটু তিক্ত, কিন্তু এটাই বাস্তব। তো আমরা আসলে অনেকগুলো সংগঠন, অনেকগুলো সংস্থা, তাদেরকে কোট করে বলছি যে বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ সড়ক দুর্ঘটনা এবং নিহতের সংখ্যাটা, এটি তারা কাগজ কলমে একভাবে তুলে ধরে, কিন্তু এটি আমি মনে করি আসলে সঠিক কোনো সংখ্যা নয়। কারণ অনেক ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আসলে হয়তো ওভাবে আসে না, প্রকৃতভাবে ওভাবে আসে না। তো পাশাপাশি একটি বিষয় কিন্তু বলে রাখা খুবই জরুরি, যে বাংলাদেশে এখন বিশেষ করে ঢাকা শহরে যে জিনিসটি বেশ আমাদেরকে আতঙ্কিত করছে, সেটি হচ্ছে যে এই যে পাঠাও, উবার, এরকম অনলাইন যে পরিবহন গুলো রয়েছে, এদের যে এক ধরনের দৌরাত্ম্য, অর্থাৎ অতি উন্মাদনা, যেটা অনেক সময় দেখা যায় ফুটপাতে উঠে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা সিগন্যাল মান্য করছে না। এই ধরনের একটি বিষয় অহরহ কিন্তু ঘটনা ঘটছে। আমি খুব হাতিরঝিলের সন্নিকটেই থাকি, এই হাতিরঝিলে কিন্তু প্রায় দেখা যায় অ্যাক্সিডেন্ট, এবং সেখানে নিহতেরও একটি অগণিত ঘটনা থাকে।
এর পাশাপাশি আরেকটি বিষয় আমি আশিকদা আমাদের পক্ষে এই 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 বিষয়গুলো নিয়ে একটু জানাবেন যে ঢাকা শহরে আসলে এই যে অনলাইন যে সার্ভিস গুলো রয়েছে অর্থাৎ পাঠাও, উবার, ওভাই, এই টাইপের যে বিষয়গুলো, এদের আসলে কোনো ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে আনা গেছে কিনা বা কোনো ধরনের আইন আসলে আছে কিনা, এদেরকে আইনে মানে কোনো আইনের যুক্ত করা গেছে কিনা এদেরকে? হ্যাঁ, ধন্যবাদ। আমি জিয়াদ আরিফ, আমি আপনার এই পাঠাও উবার সংক্রান্ত প্রশ্নের জবাবে বলছি যে এরকম অ্যাপ ভিত্তিক সেবা দেওয়ার মতো 11টি প্রতিষ্ঠান বিআরটি তে তালিকাভুক্ত হয়েছে, অর্থাৎ বিআরটি এর অনুমোদিত। এর মধ্যে উবার, পাঠাও, ওভাই ছাড়া অন্য যে কোম্পানি বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সার্ভিস তেমন একটা চোখে পড়ে না। তো এদের আইনের সঙ্গে সবসময় একটি বিধিমালা থাকে। বিধিমালার ভিতর পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া থাকে, যে গাইডলাইন গুলো যদি উবার বা পাঠাওয়ের চালকরা ফলো করেন সেই ক্ষেত্রে যাত্রী সেবার মান আরো উন্নীত হয়। তবে অধিকাংশ বিধিমালাই তারা অনুসরণ করেন না, খামখেয়ালিপনা ভাবে চলাচল করেন। এবং একটি প্রাইভেট কার সে উবারেও তালিকাভুক্ত হচ্ছে উবার কোম্পানির সঙ্গে, আবার পাঠাওয়ের সঙ্গে তালিকাভুক্ত হচ্ছে, যখন দেখছে যে এই কোম্পানিগুলোর কোন কোন কোম্পানির ফেয়ার কত, রেটটা কত, এইখানে বড় ধরনের একটা শুভঙ্করের ফাঁকি। আপনি হয়তো বিকেল 3টার সময় আপনি এখান থেকে গুলিস্তান থেকে উত্তরা যাবেন, তখন আপনাকে অনলাইনে আপনি রেট দেখতেছেন, হয়তো গুলিস্তান থেকে উত্তরা রেট আসছে 500 টাকা। আবার যখন অফিস ছুটি হয়ে যাবে তখন ওই রেটটা 700-800 টাকা হয়ে যাবে। এই এক ধরনের জুয়ার মতো। এতে সাধারণ জনগণ চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যে পরিমাণ ভাড়া তারা আদায় করছে এটি সত্যিকার অর্থেই অসহনীয়। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে আরো কঠোর হতে হবে। এবার আমি আসি দুর্ঘটনা প্রসঙ্গে। তবে উবার বা মাত্রা খুব কম, যেহেতু তারা এখন অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চালকরা নিজেরাই অর্থ জোগাড় করে গাড়ি কিনে উবারের সঙ্গে যুক্ত হয়ে চালাচ্ছেন। আয়ের একটা বিকল্প পথ, অনেক উচ্চ শিক্ষিত যুবকরাও এই পেশায় নেমেছেন। তবে এই ক্ষেত্রে ভয়ঙ্কর একটি দিক হলো মোটরসাইকেল। উবার বা পাঠাও কোম্পানিতে তালিকাভুক্ত মোটরসাইকেল গুলো খুবই বেপরোয়া চলাচল করে। ব্যক্তিগতভাবে আমি বলি, আমি গত 1.5 বছর আগে যে কোনো কারণে রাতের বেলা পরপর 3 দিন আমি মোটরসাইকেলে এসেছিলাম এবং 3 দিনই আমি একেবারে দুর্ঘটনার কাছাকাছি জায়গা থেকে ফিরে এসেছি। এরপরে আমি আর মোটরসাইকেলে চড়ি না। এমনকি ওই যে ভয় মনের ভিতর ঢুকেছে, আমি কোনো বন্ধু বান্ধব বা পরিচিত জনে মোটরসাইকেলে উঠতে সাহস পাই না। বিআরটি এর হিসাব অনুযায়ী প্রায় 28 লাখ মোটরসাইকেল আছে নিবন্ধিত, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রাপ্ত মোটরসাইকেলের সংখ্যা সারা দেশে প্রায় 28 লাখ, হয়তো কম বেশি হতে পারে কিছু। আর এর বিপরীতে মোটরসাইকেলের চালকের লাইসেন্স অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স আছে প্রায় 14 লাখ। অর্থাৎ 50% মোটরসাইকেল বা 14 লাখ মোটরসাইকেল চালকের কোনো লাইসেন্স নাই। এই লাইসেন্সবিহীন চালকরা সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছেন এবং প্রতিনিয়ত যেসব দুর্ঘটনা হয় এইটা যদি একটি হিসাব করা যায়, হিসাব করে দেখা গেছে যে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানির অর্থাৎ সড়কে মোট দুর্ঘটনার 20 থেকে 25% দুর্ঘটনা মোটরসাইকেলের কারণে হয় এবং সেখানে মোটরসাইকেল দুর্ঘটনা হলে কিন্তু একজন বা দুজনের মৃত্যু নিশ্চিত। অনেক সময় বাস দুর্ঘটনাতে কেউ মারা যায় না, কিন্তু মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার সংখ্যা খুব। এবার আসি আমি টুটুল ভাইয়ের কথায়। পুলিশ যখন চার্জশিট দিয়েছে, ওনার পক্ষে একজন রেজাউল করিম ওনার কি হয় আমি জানি না, ওনার পক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি পিটিশন করেছেন, কিন্তু আদালত তা গ্রহণ করেননি। অর্থাৎ পুলিশের দেওয়া সেই যে ফাইনাল রিপোর্ট সেটি রয়ে গেছে, তাই তো টুটুল ভাই? আচ্ছা, এখন এটা কিন্তু টুটুল ভাই চাইলেও উনি ওই অর্ডারের এগেনস্টে নারাজি দিতে পারতেন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত
থেকে যদি নারাজি পিটিশন প্রত্যাখ্যান হয়, সেটা পরবর্তীতে ওনার দায়রা জজ আদালতে যাওয়ার সুযোগ ছিল, এমনকি উচ্চ আদালতে যাওয়ার সুযোগ ছিল। উনি গিয়েছেন কিনা আমি সঠিক জানি না। এখন বিষয় হলো, ঘটনাটি শুধু একজন আহসানুল্লাহ টুটুলের নয়। তিনি স্পষ্ট বলেছেন, আমার সন্তানকে আর বাঁচানোর জন্য আমি কারো কাছে যাব না, কারণ আমার সন্তান তো নাই, মারাই গেছে, আর বাঁচাবেন কি? উনি চেয়েছিলেন ন্যায় বিচার। সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে বিভিন্ন সময় যে গণজাগরণ বা জাতীয় জাগরণ সৃষ্টি হয়েছে, আমরা সেই জাগরণটাকে ধরে রাখতে পারি নাই কেন? তারেক মাসুদ, মিশুক মুনির মৃত্যুর পরে আমরা শহীদ মিনারে ঈদ উদযাপন করেছি প্রতিবাদে, মানে সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ স্বরূপ আমরা শহীদ মিনারে ঈদ উদযাপন করি। সেখানে সমাজের উচ্চ পর্যায়ে বলতে আমি বোঝাতে চাইছি যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, আমি অর্থবিত্তশালী লোকের কথা বলিনি, গণ্যমান্য ব্যক্তি যাদের গ্রহণযোগ্যতা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, সাংবাদিক, এই সর্বস্তরের মানুষ আমরা একসঙ্গে মুভমেন্ট করেছি, শহীদ মিনারে একাধিক সমাবেশ করেছি। কিন্তু কিছুদিনের পর দেখলাম যে তারা কিন্তু পিস্টান দিয়েছেন, তাদের আনাগোনাটা কমে গেল। আবার একই সময় দেখলাম যে বেশ কিছু বিশিষ্ট জন, যারা আমাদের শ্রদ্ধাভাজন বলে আমরা জানি বা জেনে আসছি, তারা কিন্তু আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে একটি স্টেটমেন্ট দিলেন। এবং এও শোনা গেছে যে আন্দোলনের প্রথম যারা উদ্যোক্তা ছিলেন তাদের কয়েকজনকে নাকি প্রশাসনিকভাবে নানা ধরনের হ্যারাসমেন্টও করা হয়েছে, তাদের কেউ বলেছেন। এখন আমাদের এই জাতীয় সমস্যার সমাধান করতে গেলে আমি আগেই বলেছি যে দরকার রাজনৈতিক অঙ্গীকার। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সদিচ্ছা না থাকবে ততক্ষণ পর্যন্ত একটি দেশে এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব না। টুটুল ভাই বলেছেন যে, না কি জিয়াদ আরিফ আপনি বলেছেন যে মন্ত্রী, এমপি বা অন্যান্য জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, তাদের সবারই পরিবহন ব্যবসা রয়েছে। সবার নাই, কিছু লোকের আছে। অর্থাৎ সড়ক পরিবহন সেক্টরে বলি, নৌ পরিবহন সেক্টরে বলি, যারা মালিক পর্যায়ে যারা আছেন তারা কিন্তু রাজনৈতিকভাবে খুবই প্রভাবশালী। এমনকি সড়ক পরিবহন শ্রমিক সেক্টরে যারা নেতৃত্বে কর্তৃত্বে আছেন তারাও রাজনৈতিকভাবে প্রচন্ড প্রভাবশালী। এমনও দেখা গেছে যে দুইজন মন্ত্রী তাদের বাড়িতে, তাদের সরকারি বাসভবনে সিদ্ধান্ত হওয়ার পরের দিন সারা দেশ অচল হয়ে গেল। পরিবহন ধর্মঘট। যারা মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন, তিনি যদি সরকারের সিদ্ধান্তের চ্যালেঞ্জ করেন, সেই ক্ষেত্রে তার কিন্তু শপথ ভঙ্গ, মন্ত্রিত্ব থাকে না। কিন্তু আমরা কি দেখেছি মন্ত্রিত্ব তাদের গিয়েছে? যায়নি। এটি অত্যন্ত বেদনাদায়ক। আমাদের এই দেশ, আমরা এখনো বলি যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা আগামী দিনে প্রতিষ্ঠিত হবে, আমরা সেই আশায় বুক বাঁধি। কিন্তু সেই স্বপ্নের সোনার বাংলায় যদি বিচারহীনতার সংস্কৃতি অব্যাহতভাবে চলতে থাকে, যদি আদনান তাসির হত্যাকাণ্ডের বিচার না পান তার বাবা, যে পৃথিবীতে সবচেয়ে বড় বোঝা হলো বাবার কাঁধে ছেলের লাশ, সন্তানের লাশ। সেই বিশ্বের সবচেয়ে বড় বোঝা সেই বাবার কাঁধে সন্তানের লাশ বয়ে বেড়াচ্ছেন আহসানুল্লাহ টুটুল, যিনিও একজন দেশপ্রেমিক নাগরিক, যিনিও এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করেন, অসাম্প্রদায়িকতা লালন করেন, তিনি বিচার পাচ্ছেন না। আমরা রাস্তা দাঁড়িয়েছি। জিয়াদ আরিফ আপনি একটি কথা বলেছেন যে এই সড়ক দুর্ঘটনাকে পুঁজি করে বা এটাকে ব্র্যান্ড হিসেবে দাঁড় করিয়ে অনেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিয়েছেন। আমি কারো নাম বলতে চাই না। এটি আমাদের দেশে এক শ্রেণীর লোকের একটি মানে স্বার্থ হাসিলের, ফায়দা হাসিলের, পদ পদবি দখল করার, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা খেতাব টেতাব নেওয়ার একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। এদের সঙ্গে আমি সবসময় দ্বিমত পোষণ করে চলি এবং আমি কখনোই এই ধরনের সেলিব্রিটিদের খুব বেশি পাত্তা দেই না। আমি মনে করি যে আমার অধিকার প্রতিষ্ঠার জন্য আর একজন
নিগৃহীত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, বিচারহীনতার শিকার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি রাজপথে নামবো। সেখানে কে সেলিব্রিটি আমার পাশে আসলো কে আসলো না, এটি আমার কাছে বড় কথা নয়। টুটুল ভাই আরেকটি কথা বলেছেন যে আইন করলেই শুধু হবে না, আইনের সঠিক প্রয়োগ। এক্স্যাক্টলি উনি ঠিক বলেছেন, আইনের সঠিক প্রয়োগ করতে হবে, কিন্তু মানব কল্যাণের বাইরে নয়। সব আইনই মানব কল্যাণের জন্য সৃষ্টি হয়, আইনের জন্য মানব কল্যাণ না, মানব কল্যাণের জন্য আইন। আমার আইন করা হলো, তীব্র আন্দোলনের মুখে সরকার আইন করলেন, সেই আইন আবার রিভিউ হলো, মানে আইনটি পর্যালোচনা করা হলো। আইনটি পর্যালোচনা করার জন্য 3 মন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি করা হলো। সেই কমিটি মতামত দিলেন যে আইনটি যথাযথ আছে। এখন আবার নতুন করে শোনা যাচ্ছে যে আইন নাকি সংশোধন হবে। এটি কি জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা? জনগণের টাকায় চলে আমাদের সার্বভৌম সংসদ, সেই সংসদে প্রণীত আইন, সেই আইন পাশ হওয়ার 2 বছর পরেও বলা হচ্ছে যে আইন সংশোধন হবে। তাহলে জনগণ কি সব গিনিপিগ? না, জনগণ গিনিপিগ নয়। যে বাঙালি জাতি দীর্ঘ 9 মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এই প্রিয় মাতৃভূমিকে পরাধীনতা শৃঙ্খল মুক্ত করেছে, সে জাতি কিন্তু বীরের জাতি। মানুষকে সোচ্চার হতে হবে। আহসানুল্লাহ টুটুল ভাই, আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি হতাশ হবেন না। হয়তো আপনি এখনো পর্যন্ত আপনার আদরের ধন আদনান তাসির হত্যাকাণ্ডে বিচার পাননি, কিন্তু আপনি রাজপথ ছেড়ে যাবেন না। আমরা হয়তো আপনাকে সবসময় সহযোগিতা করতে পারি না, বা আপনি তো কারো কাছে আর্থিক সহযোগিতা চাননি, পাশে দাঁড়ানোর সহযোগিতা চেয়েছেন। আমরা হয়তো সবসময় পারি না, বা কেউ না কেউ আপনার পাশে থাকবে। দেখা যাবে আমি থাকবো না, জিয়াদ আরিফ থাকবে না, কিন্তু অন্য কোনো জিয়াদ আরিফ, অন্য কোনো আশিস কুমার দে এসে আপনার পাশে দাঁড়াবে। এই যে নেতিবাচক প্রভাব পড়ছে, সেই প্রভাব থেকে যদি আমাদের জাতিকে রক্ষা করতে হয়, তাহলে আমাদের আরো সুসংহত হতে হবে, পরিকল্পিতভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। প্রয়োজনে প্রয়োজনে যতগুলো সামাজিক সংগঠন আছে এই সংক্রান্ত কাজ করে, তাদেরকে ডাকতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা এই দুর্ঘটনা সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করেন বা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদেরকে এক কাতারে আনতে হবে। এই জন্য হয়তো আপনার মতন ভুক্তভোগী যারা, তারাই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করবে, সেটাই আমি প্রত্যাশা করি। তাহলে হয়তো একদিন দেখা যাবে এই সড়ক দুর্ঘটনার অভিশাপ থেকে আমরা মুক্তি পাবো। জিয়াদারি। হ্যাঁ, ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সবাই? জি জি জি, শুনতে একটু পাচ্ছি। নেটওয়ার্কে সমস্যা হচ্ছিল, যে কারণে আমাদের লাইভটা কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়েছে। আমরা দাদার কিছু শেষের কথার আংশিক কিছু কথা শুনতে পাইনি। সেটি আমরা আবারও শুনবো। আমাদের প্রোগ্রামটা আসলে 1 ঘন্টার হওয়ার কথা ছিল। সেটি হচ্ছে, একজন অতিথি তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি এখনো, তিনি প্রতিমধ্য রয়েছেন। তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, তো রাস্তায় নেট পেলে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তো আমরা ইতিমধ্যে অনেক বিষয় জানতে পারলাম। একটা বিষয় হচ্ছে, তরুণ প্রজন্ম বাংলাদেশ মূলত হচ্ছে একটি সৃজনশীল এবং সাংস্কৃতিক চর্চার একটি সংগঠন। তো এরকম একটি ভারী আলোচনা আজকে ঢুকে পড়েছে আমাদের এই আজকের এই নিয়মিত যে প্রোগ্রাম প্রত্যাশায়। আসলে এই যে আলোচনার ভিতর কিন্তু আসলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রসঙ্গগুলো চলে আসে, আর রাষ্ট্রীয় ব্যবস্থাপনার প্রসঙ্গগুলো যখন চলে আসে তখন একটু ঝুঁকি থেকে যায়, যে কি বলতে কি বলে ফেলি রাষ্ট্রের বিরুদ্ধে, এরকম একটা বিষয় কিন্তু থেকে যায়। আমরা ইতিমধ্যে শুনলাম যে কিশোর বিদ্রোহের অনেকেই মানে সেখানে বিতর্কিত হয়েছে। অনেক ঘটনা আমাদের মানে একেবারে চোখের সামনেই ঘটেছে, যেগুলো আমরা দেখেছি, অনেক নির্লজ্জ বেহায়াপনা দেখেছি। সেখানে কিন্তু আমাদের একটি ফসল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, যে কিশোর বিদ্রোহের একটি ফসল হচ্ছে ঢাকা শহরের বাইকগুলোতে এখন হেলমেট ব্যবহার হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে, হেলমেট অবশ্যই ব্যবহার হতে হবে, এটা পুলিশের ভয়ে। অর্থাৎ আরেকটু যদি এই বিষয়টার সাথে একটু রস মিলিয়ে যুক্ত করি, সেটি হচ্ছে যে আমরা এখন মাস্ক পরি, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। মূলত আসলে এটা কোনোভাবে আমরা নিজেদেরকে
সুরক্ষিত করার জন্য মাস্কটা পরি না। আমরা মূলত মাস্ক পরি এখন যেমন পাবলিক বাসে আমরা উঠতে পারবো না, আমরা ব্যাংকে বা বিভিন্ন পাবলিক প্লেসে দাঁড়াতে পারবো না, বা সেখানে যে সেবা নিতে পারবো না, অথবা পুলিশের একটি চাপ আছে, প্রশাসনিক যে চাপটি রয়েছে এই চাপের কারণে। ঠিক একইভাবে বাইকাররা হেলমেট অথবা যাত্রীরা যে হেলমেট পরছেন, এটি কিন্তু শুধুমাত্র হচ্ছে পুলিশের হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত বা নিরাপদ রাখার জন্য, যে পুলিশ যেন তাদেরকে ডিস্টার্ব না করে, এই ধরনের একটি বিষয়ের জন্য আসলে মূলত হেলমেট পরছে। তো আমরা যে আলোচনাগুলো করছিলাম সেটি হচ্ছে সড়কের যে অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু অনেকটাই বলা যায় যে যে অস্থিরতার ভিতরে একটা মারাত্মক একটি বিপ্লব এনেছিল কিন্তু 2018 সালের এই কিশোর বিদ্রোহ, যেটাকে আমরা বলছি। তো এই কিশোর বিদ্রোহ যে ঘটনাটি, এই ঘটনা যেখান থেকে শুরু হয়েছিল, ঠিক সেই প্রতিমধ্যেই কিন্তু আসানুল্লাহ টুটুল তার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তিনি সেখানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলা হচ্ছে মারা গেছে। কিন্তু আমি যতটুকু জানি বা যতটুকু জেনেছি সেটি হচ্ছে যে সে হাসপাতালে মানে গিয়ে মারা গেছে, এই শব্দটি আসলে ওরকম না। আমার যতটুকু ধারণা তিনি ওইখানে ওইভাবে সেবা বা ভর্তিও হয়নি, মানে অ্যাডমিশন নেয়নি, যতটুকু সেটা আমরা টুটুল ভাইয়ের কাছ থেকে জানতে পারবো। আরেকটি কথা বলে রাখি, সেটি হচ্ছে যে আগামী 11ই ফেব্রুয়ারি হচ্ছে এই আদনান তাসিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, অর্থাৎ 2 বছর হয়ে যাবে যেটি তার এই সড়ক দুর্ঘটনায় চলে যাওয়ার যে মানে নৃশংস যে ঘটনা, এটিকে আদনান তাসিনের বাবা কিন্তু খুব যুক্তিযুক্ত ভাবে তিনি বলছেন যে এটি সড়কের যে দুর্ঘটনা বা সড়কের যে আমরাকে অ্যাক্সিডেন্ট বলছি বা সড়কের যে মৃত্যু বলছি, এটাকে কোনোভাবে শুধুমাত্র মৃত্যুর ভেতর বলা যাবে না, এটি হচ্ছে একেবারেই হত্যা। অর্থাৎ রাষ্ট্র যখন এই বিষয়টা একেবারেই বলবৎ করে দিবে, অর্থাৎ চালকের জন্য, পরিবহন মালিকদের জন্য এই বিষয়টাকে তারা উপলব্ধি করতে পারবে যে এইটা এরকম একটা অ্যাক্সিডেন্ট হলে সেটা হত্যার সামিল হবে, তখন কিন্তু আরো বেশি সতর্ক হবে। আমরা কিন্তু 2018 সালে দেখেছি যে সেখানে একজন মন্ত্রী বা রাষ্ট্রীয় যন্ত্রের একজন দায়িত্বশীল ব্যক্তি তিনি কিন্তু এটাকে নিয়ে বেশ হাস্যরসে পরিণত করেছিলেন এই বিষয়টিকে নিয়ে। শুধুমাত্র এটা না, সে এই কথাও বলেছিলেন যে গরু ছাগল চিনলেই তাকে লাইসেন্স দেওয়া যাবে। আমরা এখন খুবই আসলে বেদনার সাথে বলতে চাই যে এই বিষয়গুলো দায়িত্বশীল মানুষদের কাছ থেকে কখনোই আমি আশা করি না। আমি এই মুহূর্তে আলোচনার জন্য আহ্বান করব জনাব আহসানুল্লাহ টুটুল। তিনি আসলে এই 11ই ফেব্রুয়ারি যে প্রোগ্রামটা রয়েছে এটির ব্যাপারে এবং তার যে একটি উদ্যোগ, এই সড়কে সন্তান ও স্বজনার অভিভাবক ফোরাম, এই উদ্যোগের বিষয়টা একটু জানতে চাই যে কি অবস্থা আছে এবং এখন তিনি এই ব্যানারটি নিয়ে কতদূর এগোতে পেরেছেন। জনাব আহসানুল্লাহ টুটুল। ধন্যবাদ। আজকে অনেক বেশি ইন্টারনেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে আমার। এখন আশিস কুমার দা অনেক সুন্দরভাবে অনেক কিছুরই বিশ্লেষণ দিলেন, ওইদিকে আমি আর যাচ্ছি না। যেহেতু অনুষ্ঠানের নাম প্রত্যাশা, আমরাও অনেক কিছুই প্রত্যাশা করি একজন সন্তানহারা অভিভাবক হিসাবে। আমি চাই না যে প্রতিদিন 64টা পরিবারে 64টা সন্তান সড়কে নির্মম হত্যাকাণ্ডের শিকার হোক। তাহলে আপনি দেখুন 2018 সালে যে কিশোর বিদ্রোহের কথা বলছেন, সেখানে আন্দোলনের পর একটা আইন তৈরি হলো। অনেকে এটাতে সন্তুষ্ট হলেও আমি ব্যক্তিগতভাবে আইনেই সন্তুষ্ট না। কার্যকারিতার প্রশ্নে আসলে এটা তো কার্যকর জীবনে হবে না, আমাদের জীবনে অন্তত আমরা দেখে যেতে পারবো না যে কোনো আইন কার্যকর হয়েছে। কারণ যেটা হোক সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। আপনি দেখুন আইনের মধ্যে বলা আছে কোন পথচারী যদি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার না হয় তাকে অর্থদণ্ড করা হবে। ধন্যবাদ। মানে মানুষ সচেতন হবে, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে। কিন্তু জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে গিয়ে আপনি যদি হত্যাকাণ্ডের শিকার হন, সেই ক্ষেত্রে ঘাতক চালকের কি সাজা হবে? আমি চ্যালেঞ্জ দেশের 18 কোটি মানুষের কাছে দিলাম, এইরকম কি কোনো আইন আছে যে জেব্রা ক্রসিং দিয়ে আপনি যাবেন কিন্তু সেখানে হত্যাকাণ্ডের শিকার হলে দায় কার? রাষ্ট্রের, সমাজের, নাকি ভিকটিমের? যে মারা গেছে সে দায় নিয়ে কবরে যাবে বা চিতায় যাবে, রাষ্ট্রের কি সমাজের কি? কিন্তু যদি আইন না মানেন তাহলে কিন্তু অর্থদণ্ড করতে হবে। পরস্পর বিরোধী হয়ে গেল। এরপরে আসেন আশিস দা বললেন যে 50%-এর উপরে শুধুমাত্র হোন্ডাতেই লাইসেন্সবিহীন চালক।
অথচ দেখুন 50%-এর বেশি চালক আছে যাদের লাইসেন্স নেই, যারা বাস, ট্রাক, মিনি বাস এগুলো চালাচ্ছে, মোর দেন 50%। এরপরে এই 50%-এর একটা অংশ লাইট গাড়ির লাইসেন্স আছে, তারা হেভি গাড়ি চালাচ্ছে। এখন বলুন, কোন চালকের লাইসেন্স নেই কিংবা সে ড্রাগ এডিক্টেড, কোন মালিক তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল ইচ্ছাকৃতভাবে, জানে তার লাইসেন্স নেই, কম টাকায় তাকে অ্যাপয়েন্টমেন্ট দিল, সেই ড্রাইভার কেউকে হত্যা করলো, ওই মালিকের কি সাজা? নতুন আইনের কোন ধারায় বাসের বা পরিবহন মালিকের সাজার বিধান আছে? একটি মাত্র উদাহরণ দিতে পারবেন যে এতগুলো ধারা উপধারা আছে, কোন একটি ধারায় মালিকের সাজার বিধান আছে? নেই। কেন নেই? কারণ এই বিধান বলেন, আইন বলেন, তৈরি করেছে তারা নিজেরাই। যখন যারা কোনো কিছু এখানে কোনো ব্যবস্থা আমরা রাখবো না। আগে মহিলারা সাদা চুড়ি পরেন শাড়ির কালার ম্যাচিং করে, ইদানিং দেখা যাচ্ছে বাড়িধারা সহ অভিজাত এলাকায় এক একজনের 4-5টা গাড়ি, তারা শাড়ির কালারের সাথে ম্যাচ করে গাড়ি নিয়ে বের হয়। এখন দেখা যাচ্ছে যে ওই মহিলা গাড়ি চালাচ্ছেন, ওই মহিলার কোনো লাইসেন্সই নেই। কোটিপতির ছেলে গাড়ি চালাচ্ছে, তার কোনো লাইসেন্সই নেই, পুলিশরা তাকে সিলিউট করে, কারণ এমপি সাহেবের ছেলে, মন্ত্রীর ছেলে, কোটিপতির ছেলে। ধারার কিন্তু শেষ নেই। দেখবেন পুলিশ তাদেরকে ধরার পরিবর্তে সিলিউট করতেছে। নোয়াখালী ফুটওভার ব্রিজ ফ্লাইওভারের মধ্যে আপনাদের মনে আছে, নোয়াখালীর ছেলে পুলিশ সেখানে সে ছিলই না। কেন? কারণ হচ্ছে সে একটা এমপির ছেলে ছিল। সত্যতার চাচ্ছে ক্ষমতাশালী মানে এমপি, টাকা যারা আছে আর কি, তারা যদি কোনো অপরাধ করে সে অপরাধকে অপরাধ হিসেবে গণ্য করা হয় না। কেন করা হয় না? কারণ আদালত পর্যন্ত সেটা পৌঁছায় না। পুলিশ তাদেরকে ধরবে কি, সিলিউট করে আগে, তারপরে ধরা। আপনি দেখেন রাস্তার পাশে গাড়ি পার্ক করা অন্যায়। আপনি দেখেন, আপনি যদি যমুনা ফিউচার পার্কের পাশ দিয়ে যদি বসুন্ধরায় যান, রাস্তার দুই পাশে দেখবেন শত শত গাড়ি, বনানী বাজারের সামনে শত শত গাড়ি রাস্তার পাশে পার্ক করা। কই একজনকেও কি কোনদিন দেখেছেন যে ধরতে? আগে তারা ড্রাইভার থেকে জেনে নেয় গাড়ির মালিকটা কে, যে কোনো পয়সাওয়ালা, ক্ষমতাশালী, না রাজনৈতিক, না এমপি, কার? আপনাদের মনে পড়ে যে না, অসৎ সতের কথা আমি যাচ্ছি না, এক পুলিশ এক মহিলাকে ধরেছিল উত্তরায়, এক গাড়ির এসআই এক মহিলাকে ধরার পরে সে এসআই কিন্তু নাস্তানাবুদ হয়েছে, আমরা পেপারে দেখেছি। আমার কথা হচ্ছে যে আইন বাস্তবায়ন কোনো জীবনে তারা করবে না সড়ক নিয়ে, কারণ কেউ এটা নিয়ে প্রতিবাদ করে না। আপনি দেখেছেন প্রতিদিন 64 জন সড়ক হত্যাকাণ্ডের শিকার। কেউ কেউ প্রতিবাদ করতে দেখেছেন? কোন প্রতিবাদ নেই। 2টা মাত্র প্রতিবাদ হয়েছে, এক করিম দিয়া রমিজউদ্দিন, আর একটা হচ্ছে যে ব্রিগেডিয়ার আরিফ সাহেবের ছেলে আবরার। সাথে সাথে কি হলো, তাদেরকে প্রধানমন্ত্রী কার্যালয়ে দাওয়াত করা হলো। তারপরে কি হলো, ওই জায়গাটা চেপে গেল। ওইদিকে আমি যেতে আদনান তাসনিম এয়ারপোর্টের মতো একটি জায়গায় রাস্তার উপরে অনেক পড়েছিল, ফেসবুকে পর্যন্ত তার লাশের ছবি এসেছিল। আমি চ্যালেঞ্জ করলাম 11 ফেব্রুয়ারি 2019 তারিখের অনলাইন মিডিয়া, 3,500 অনলাইন মিডিয়া, একটি মিডিয়াতে কি দেখাতে পারবেন যে আদনান তাসিনের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে? একটি মিডিয়াও ঢাকা এয়ারপোর্ট রোডের মতো জায়গায় 5 স্টার হোটেলের সামনে এসে মরে পড়ে আছে, কিন্তু কোনো মিডিয়াই আসেনি। আজকে আপনি বলতেছেন যে বছরে মারা যাচ্ছে 10,000, কেউ বলে 23,000, কেউ 24,000, কেউ 25,000। বেসড অন হোয়াট? কোন তথ্যের ভিত্তিতে আপনারা বলছেন 24,000, 25,000, 10,000, 4,000, 3,000? যে প্রতিদিন
থেকে আরম্ভ করে জনক পত্রিকায় সড়কের হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হয়। একটি পত্রিকা আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম। তার মানে কি, কেন পত্রিকায় প্রকাশিত হয় না? কারণ এগুলোর প্রতি মানুষের কোনো আগ্রহ নেই। কারণ তাদের কথা হচ্ছে যে সৃষ্টিকর্তার নির্দেশে মানুষ মরে যাচ্ছে রাস্তায়, সুতরাং বিচার হবে উপর আখেরাতে। মেনে নিলাম, আখেরাতে সবকিছুরই বিচার হবে। সড়কে মানুষ ওই ঝগড়া মারতে থাকবে, আমরা মরতে থাকবো, আখেরাতে বিচার হইতে থাকবে। কেউ একটি লোক এগিয়ে আসে না সড়কের হত্যাকাণ্ড শুনলে। কিন্তু দেখুন, যখন করোনা মহামারী আসলো, তখন সবাই কি করলো, মুখের মধ্যে মাস্ক লাগালো, যেটা আগে আমরা দেখতাম যে কেউ লাগাতে, এখন সবাই মাস্ক পরিধান করছেন। কেন? ভয়। এখন গাড়ি বাড়ি নেই, কিন্তু আর গরিব আর বড় লোক দেখে হামলা করবে না, কারণ করোনা বড় লোককে মরতে পারে, গরিবও মরতে পারে, তাই তারা মাস্ক লাগাচ্ছেন। করোনার ভয় যদি মাস্ক লাগাতে পারেন, সড়কের হত্যাকাণ্ডের ব্যাপারে আপনারা কি প্রতিষেধক ব্যবস্থা নিয়েছেন? করোনার জন্য আপনারা টিকা আনতেছেন 12,000 কোটি 13,000 কোটি টাকা দিয়ে, সড়কের হত্যাকাণ্ডের জন্য কি ব্যবস্থা গ্রহণ করলেন? কিছুই না। একটা সাধারণ মশা যখন মানুষকে কামড়ায়, তখন আমরা সিটি কর্পোরেশনের কে গালিগালাজ শুরু করে দিই, কারণ মশা বড় লোককেও কামড়াচ্ছে, গরিবকেও কামড়াচ্ছে। কোটি কোটি টাকার ওষুধ ছিটানো হয় মশাকে করার জন্য, মারার জন্য। সড়কে যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আপনারা কি ব্যবস্থা গ্রহণ করলেন? কিছুই না, কারণ সড়কের হত্যাকাণ্ড শিকার তো বড় লোকেরা হয় না। মন্ত্রী এমপিরা যখন সড়কে নামে, সড়ক পরিষ্কার হয়ে যায়, সাধারণ গাড়িগুলো সরে তাদেরকে সাইড দেয়। আর পয়সাওয়ালা যারা, তারা দামি দামি গাড়িতে, পাজেরো গাড়িতে যাচ্ছে, সুতরাং তাদের সন্তানরা অমরত্ব অর্জন করে ফেলেছেন তাদের ধারণা। সুতরাং কি প্রয়োজন সড়কের ব্যাপারে? আমি যখন মানুষের দ্বারে গেলাম, আমি প্যারালাইসিসের রোগী, আমি মানুষের দ্বারে গিয়ে বলেছি, আসেন সড়কের ব্যাপারে আমরা মানুষকে উদ্বুদ্ধ করি, প্রকৃত ঘটনা মানুষকে জানাই। মানুষ বললো যে ভাই, আমার তো কেউ মারা যায়নি, আমি কেন যাব? আমি তো ডেলি সড়কে পার হচ্ছি, কই আমি তো আজ পর্যন্ত মারা গেলাম না। আমি বলতেছি, আজকে মারা যাননি, কালকে তো মারা যেতেও পারেন, বলে যখন মারা যাব তখন দেখা যাবে। এই হলো মানুষের সড়কের ব্যাপারে মন মানসিকতা হচ্ছে, আমি তো মারা যাইনি, আমি যেতে যাবো কেন? এইগুলো ঝামেলা, দরকার নেই ভাই। আর ইদানিং কথা বলবে, পথচারী সচেতন হলে সড়ক হত্যা কমে যাবে। তো পথচারী যদি সচেতনই হবে, পরিবহন ট্রাক কিভাবে সব মানুষের বসত বাড়িতে ভাত খাচ্ছে, একটা লোক তার ঘরে যায় তাকে হত্যা করলো, রান্নাঘরে গিয়ে কিশোরীকে হত্যা করলো, টয়লেটে পর্যন্ত ঢুকে যাচ্ছে। মুখোমুখি গাড়ি যখন সংঘর্ষ হচ্ছে, কোন পথচারী সচেতনতার অভাবে? সবচেয়ে বেশি মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে বিমানবন্দরের চৌরাস্তার ওই ক্রসিং দিয়ে। আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ রাস্তা দিয়ে পার হচ্ছে ওভারব্রিজ, এবং পুলিশ তাদেরকে সহযোগিতা করে, গাড়ি থামিয়ে প্রয়োজনে মানুষ পার করতেছে ওখান দিয়ে। এয়ারপোর্টের ওই জায়গাটা, আপনার কাছে কি কোনো পরিসংখ্যান আছে ওই জায়গায় আজ পর্যন্ত একটি লোক মারা গেছে? একটি লোক মারা যাওয়ারও পরিসংখ্যান নেই। অথচ দেখুন, যমুনা ফিউচার পার্কের সামনে আবরার গেল, তার আগে আরো 2 জন গেল। সম্প্রতি আমাদের 71 টিভির ভিডিও এডিটর গোপাল বাসের চাপায় নিহত হলো। কিন্তু কেন? যারা বেশি সচেতন সেখানে মানুষ মরবে, আর যেখানে অসচেতন সেখানে মরবে না। আমি বলবো, আইন নয়, আপনারা যারা সমাজসেবক, যারা বিবেকবান বলে নিজেদেরকে দাবি করুন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, গণজাগরণ সৃষ্টি করি এবং প্রকৃত কারণ উদ্ঘাটন করে সেটা সমাধানের একটা পথ বের করি। আর 11ই ফেব্রুয়ারি আদনান তাসিন হত্যাকাণ্ডের 2 বছর, আমি সকলকে সবিনয়ে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটা পাড়া মহল্লায় 11ই ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনার আড়ালে সড়ক হত্যা বন্ধে 11ই ফেব্রুয়ারি সড়কে প্রতিবাদ করুন, অন্তত মৌন প্রতিবাদ করুন।
ধন্যবাদ। ধন্যবাদ জনাব আহসানুল্লাহ টুটুল। আসলে আজকের এই প্রত্যাশা অনুষ্ঠানের থেকে কি বলবো বুঝতে পারছি না। বিষয়টা হচ্ছে কি অসহায়ত্ব এবং বলা যায় যে খুব হতাশাই কাজ করছে জনাব আহসানুল্লাহ টুটুল। আমরা একটি কথা বলে রাখতে চাই যে যে আলোচনাগুলো একেবারে খুব আলোচিত হয় এবং ভাইরাল যে শব্দটি রয়েছে, যে শব্দটি আসলেই এখানে উচ্চারণ করাটা বৈধ হবে না, সেটি হচ্ছে যে ভাইরাল যে ঘটনাগুলো বা আলোচিত যে ঘটনাগুলো, সেটা হচ্ছে রমিজউদ্দিনের দিয়া খানম, আব্দুল করিম, তারপরে তারেক মাসুদ, মিশুক মনির, আবার আপনি কিছুক্ষণ আগে যে বলছিলেন ৭১ টেলিভিশনের একজন ভিডিও এডিটর, তার মানে একজন একটি সংবাদ মাধ্যমের ব্যক্তি কর্মী, এবং আরো কিশোর বিরহের সময় একটি ঘটনা যেটি ঘটেছিল যমুনা ফিউচার পার্কের সামনে, অর্থাৎ একজন সেনা কর্মকর্তার সন্তান, তিনি হচ্ছেন আবরার। এরকম আলোচিত ঘটনা যেগুলো হয় সেগুলো নিয়ে বেশ কিছুদিন যাবৎ আলোচনা হয় এবং কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষ হয়তো উদ্যোগ গ্রহণ করে থাকেন। তার ভেতরে কিন্তু অসংখ্য আলোচিত ঘটনা আছে যেটি আলোচনায় চলে আসলো, যে একজন সংসদ সদস্য অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্টের সন্তান, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য, তার সন্তান কিন্তু একেবারে পথচারীকে অর্থাৎ ফুটপাতে গাড়ি তুলে দিয়েছিল। আরো আতঙ্কিত বিষয় হচ্ছে যারা এরকম কোনোভাবে সমাজে প্রতিষ্ঠিত নয় বা সমাজে ওরকম কোনো বিত্তশালী জায়গাতে নাই, তারা কিন্তু এইভাবে অগোচরেই চলে যাচ্ছে। একটি কথা বলে রাখি যে করোনার যে থাবা, সারা বিশ্বময় একটা বৈশ্বিক মহামারী, এই থাবায় কিন্তু প্রচুর মানুষ মারা গেছে, কিন্তু সেই সংখ্যাটি আমি যদি বাংলাদেশের বিবেচনা করি, যে গত ১ বছরে যে পরিমাণ মানুষ সড়ক দুর্ঘটনায় মারা গেছে, সেই ১ বছরে আমার মনে হয় করোনায় এত মানুষ মারা যায় না। এই বিষয়ে বোধহয় আমার আমার সাথে জনাব আশিস কুমার দে এবং আসানুল্লাহ টিপু এবং দর্শক যারা আছেন তারা আমার সাথে একমত হবেন। ঠিক এই মুহূর্তে কিন্তু করোনায় আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটা বলা যায় খুবই কম, অর্থাৎ কমে গেছে অনেক, অর্থাৎ আমরা কিছুটা হলেও এটাকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সড়কের যে দুর্ঘটনা, এই বিষয়টির ব্যাপারে কিন্তু আমরা বেশ উদাসীন। অর্থাৎ এই কথাটি আবারও আমাকে বলতে হচ্ছে যে করোনায় যে পরিমাণ মানুষ গত ১ বছরে মারা গেছে, তার চেয়ে কিন্তু 1 বছরে অধিক মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। কিন্তু এইখানে যারা বলা যায় যে তারকা, অর্থাৎ ইলিয়াস কাঞ্চন কখন এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করলেন, যখন তার স্বজনেরা একেবারে সপরিবারে যখন সড়ক দুর্ঘটনায় মারা গেলেন। তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো ইলিয়াস কাঞ্চনকেও হয়তো এই প্ল্যাটফর্মে আমরা পেতাম না। তার মানে জনাব আহসানুল্লাহ টিটু যে কথাটি বলছেন, তিনি বারবার আহ্বান করছেন যে আপনারা রাস্তায় আসুন বা এই বিষয়টা নিয়ে সচেতনতা করার জন্য যা যা করতে হয়, একটা আন্দোলনের প্ল্যাটফর্ম গড়ে তুলুন। এই কথাগুলো যে আসছে, এটা কিন্তু আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইলিয়াস কাঞ্চন আগেই তারকা ছিলেন। আবার আমরা অনেকে এভাবেও দেখতে পেয়েছি যে এই আন্দোলনকে কেন্দ্র করে অনেকে তারকা বনে গেছেন এবং তারকা হয়েছেন। এটাকে আমি দোষের কিছু দেখছি না, যদিও জনাব আশিস কুমার দের সাথে আমি খুবই একমত হব যে তাদেরকে আমিও যথেষ্ট পরিমাণ এড়িয়ে চলি। কিন্তু আসলে উদ্দেশ্যের জায়গাটা আমাদের মনে একটু পরিষ্কার হওয়া উচিত, যে এই জায়গা আমরা একটা প্ল্যাটফর্মে এসে আমরা যেন এই সড়কের একটা নিরাপদ ব্যবস্থাপনার জন্য একসাথে একটি গলা মিলিয়ে আন্দোলনে যুক্ত হতে পারি, সেই প্রত্যাশাটি আমরা আজকের এই প্রত্যাশা থেকে করব। আমরা অনুষ্ঠানের কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একেবারে শেষ বক্তব্যের জন্য আহ্বান করব জনাব আশিস কুমার দে। আমরা যে আজকের যে টোটাল আলোচনা হলো, এই আলোচনার বিষয়ে আপনি একটু আমাদের সারাংশ বক্তব্য দিবেন, জনাব আশিস কুমার দে। ধন্যবাদ জিয়াদ আরিফ এবং আহসানুল্লাহ টুটুল। টুটুল ভাইয়ের বক্তব্য অনেকটাই অ্যাগ্রেসিভ। এর কারণ খুব সহজ, তিনি হলো স্বজন হারানোর ব্যথায় ব্যথী, ফলে তার মনের ভিতর চাপা ক্ষোভটা কোথাও বলতে পারলে কিছুটা উনি উপসম্বোধ করেন। আমরা পুলিশকে দায়ী করি, আমরা বাস মালিককে দায়ী করি, আমরা বাস শ্রমিককে দায়ী করি। পক্ষে সব পুলিশকে দায়ী না, সব পুলিশ নিশ্চয়ই দায়ী না, এবং ভালোর সংখ্যা বেশি। যে কোনো ক্ষেত্রেই ভালোর সংখ্যা বেশি, খারাপের সংখ্যা কম থাকে। অনেক পুলিশ অফিসার আছেন যারা সত্যিকার অর্থে নিবেদিত প্রাণ, জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরও কেন জানে পুলিশের প্রতি মানুষের একটা কেমন একটা কমন অ্যালার্জি রয়ে গেছে। এই মানসিকতা আমাদের পরিবর্তন করা দরকার। একইভাবে
সব এমপি কিন্তু গাড়ির মালিক নন। গাড়ি বলতে আমি বাণিজ্যিক গাড়ির কথা বলছি, বাস, ট্রাক ইত্যাদি ইত্যাদি। সব চালক কিন্তু ঘাতকের ভূমিকায় নামেন না। আর শ্রমিকদেরকে যারা ব্যবহার করে মালিক নেতা বা শ্রমিক নেতা ফায়দা হাসিল করেন, সেই শ্রমিকরাই কিন্তু প্রতারিত, বঞ্চিত। আমরা দেখেছি যে গত বছর এপ্রিলে যখন করোনার সবল আঘাত হানলো আমাদের দেশে, সেই মার্চ, এপ্রিল, মে, সেই চরম দুঃসময়টায় এই পরিবহন মালিক শ্রমিকরা কিন্তু, মালিক এবং শ্রমিক নেতা, মালিক নেতা এবং শ্রমিক নেতা, তারা কিন্তু কেউ সাধারণ পরিবহন শ্রমিকদের পাশে ছিলেন না। 2 মাস যাত্রীবাহী ট্রান্সপোর্ট বন্ধ ছিল সড়কে। ওই 2 মাস সাধারণ শ্রমিকদের চরম মানবেতর জীবন কাটাতে হয়েছে। অথচ এই শ্রমিকদেরকে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে, চাঁদাবাজি করে কোটি কোটি টাকা উপার্জন করেছেন অনেক শ্রমিক নেতা, একই সঙ্গে অনেক মালিক নেতাও। তো একটি প্ল্যাটফর্ম গঠন করার কথা আপনি বলেছেন, অত্যন্ত সময় উপযোগী প্রস্তাব। কোনো কিছু করতে গেলে একটি সম্মিলিত চেষ্টা হলে সেই কাজটি খুব সহজেই সম্পন্ন করা সম্ভব হয়। এখানে আমি আর একটি নেগেটিভ দিকও দেখি। যখনই একটি সম্মিলিত প্ল্যাটফর্ম করার চেষ্টা করবেন, তখনই কিন্তু ওই প্ল্যাটফর্মের কে নেতা হবেন, কে চেয়ারম্যান হবেন, বা কে আহ্বায়ক হবেন, কে মেম্বার সেক্রেটারি হবেন, এই একটা অসম প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আবার আমরা এও দেখেছি, এইসব আন্দোলনের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের কেউ কেউ এক নেতা নির্ভরশীল সংগঠনের নেতৃত্ব দিয়ে থাকেন। আবার তাদের কারো কারো বিরুদ্ধে প্রতিষ্ঠিত মিডিয়ায় চাঁদাবাজি, জমি ক্রয়, পরিবহন ব্যবসা ইত্যাদির অভিযোগ রয়েছে। এই ঢাকা থেকে প্রকাশিত একটি প্রতিষ্ঠিত মিডিয়াতেই ছবি সহ এই সড়ক দুর্ঘটনা বিরোধী একজন নেতা বা কর্মী, যাই বলি না কেন, তার সম্পর্কে ছাপা হচ্ছে। বিশাল পরিমাণ জায়গা তিনি কিনেছেন, তার নিজের ট্রান্সপোর্ট আছে, যাত্রীবাহী ট্রান্সপোর্ট, ভাড়া দেন। তো তাহলে আপনি কার উপর আস্থা রাখবেন? আস্থা রাখাই তো মুশকিল। তারপরেও হতাশ হলে চলবে না। আমার ঠিক সেই রুশ কবির কথা মনে নাই, তবে তার কবিতার একটি বিখ্যাত কবিতার একটি উক্তি আছে যে, রাত যত গভীর হয় ভোর তত এগিয়ে আসে। আমাদের হতাশ হলে চলবে না। আমাদের এই সড়ক দুর্ঘটনা নামক এই যে জাতীয় ব্যাধি, মরণ ব্যাধি, এই ব্যাধি থেকে উত্তরণের জন্য, এই জাতিকে ব্যাধি মুক্ত করার জন্য আমাদেরকে শক্ত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কিন্তু চান না যে সড়ক দুর্ঘটনা চলতে থাকবে, এটা তিনি কখনোই চাইবেন না বা চান না। কারণ স্বজন হারানোর ব্যথা, এবং তারই আন্তরিকতায় কিন্তু এই সড়ক আইনটি সংশোধিত হয়ে 2018 সালে পাশ হয়েছিল। তারপরেও নানা ধরনের ঝামেলার কারণে, নানা মহলের চাপের কারণে শেষ পর্যন্ত আইনটি কার্যকর করা যায়নি। আমি আবারও বলি, আইন কার্যকর করলেই শুধু সড়ক দুর্ঘটনা হ্রাস হবে না। এই ক্ষেত্রে পাবলিক অ্যাওয়ারনেস বিল্ড আপ যেমন দরকার আছে, একইভাবে চালকদের, মালিকদের, তাদেরকেও কিন্তু সচেতন করে তুলতে হবে। সাধারণ চালকদের যদি আমরা বোঝাতে সক্ষম হই, তাহলে কিন্তু তারা বেপরোয়া চালাবে না। আরেকটি বিষয় আছে, যেটি বহুবার বিভিন্ন সময় বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন অনলাইনে আলোচনা হয়েছে, মিডিয়াতে এসেছে, সভা সেমিনারে বলা হয়েছে যে চালকদের ভিতর যে বেপরোয়া মনোভাব, তার একটি কারণ অনেক মালিক তাদের সাধারণ গাড়িগুলো, অর্থাৎ লক্কর জক্কর গাড়ি বা ইত্যাদি ইত্যাদি নিম্নমানের গাড়িগুলো দিন চুক্তিতে ভাড়ায় দেয় চালকের কাছে বা একজন সুপারভাইজারের কাছে ভাড়ায় দেয়। তারা যত বেশি টিপ দিতে পারবে, ইনকামটা তাদের বেশি হবে। এই একটা তাদের অসম প্রতিযোগিতা, এও দুর্ঘটনার একটি কারণ। তারপরে টুটুল ভাই যেটা বললেন যে মাদক সেবী চালক, হ্যাঁ, এইটা তো আমাদের দেশে একটি হয়ে গেছে যে ডোপ টেস্ট। তো এই বিষয়টিও আমাদের বর্তমান পুলিশের মহাপরিদর্শক মহোদয়, তিনি
পুলিশের ভিতরেই একটি শুদ্ধি অভিযান শুরু করেছেন, ডোপ টেস্ট করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্যের চাকরি গিয়েছে এবং অনেক পুলিশ সদস্যের পানিশমেন্ট হয়েছে। তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আইজিপি মহোদয়কে বিনীত অনুরোধ করব, তিনি যেন একটু উদ্যোগ নেন, সড়ক পরিবহন সেক্টরের সঙ্গে সম্পৃক্ত যেসব শ্রমিক অর্থাৎ চালক, সুপারভাইজার, হেল্পার, এমনকি বিভিন্ন কাউন্টারে যারা কর্মী হিসেবে আছেন, পরিবহন কর্মী, তাদেরও যেন পর্যায়ক্রমে সবাই ডোপ টেস্ট, তারা স্বাভাবিক মানুষ হয়ে থাকেন, তাহলে কিন্তু তাদের ভিতর বেপরোয়া মনোভাব অনেকটা কমে আসবে, দুর্ঘটনা কমবে। আমি সর্বশেষ আরেকটি কথা বলবো যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য আপনি জিয়াদার যে কথা বলেছিলেন যে প্রত্যাশামূলক একটি সাংস্কৃতিক সংগঠন, আমি মনে করি দেশের সকল অর্জনের মূলে কিন্তু সাংস্কৃতিক কর্মীদের অবদান রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধ বলি, ভাষা আন্দোলন বলি, সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের কথা বলি, বঙ্গবন্ধু হত্যা পরবর্তী জিয়াউর রহমানের সামরিক শাসন বিরোধী আন্দোলনের কথা বলি, সব ক্ষেত্রেই কিন্তু সংস্কৃতি কর্মীরা রাজপথ দখল করে রেখেছিল এবং সংস্কৃতি কর্মীদের সুপরিকল্পিত আন্দোলন সংগ্রাম এবং কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণকে কিন্তু সহজেই উদ্বুদ্ধ করা যায়। আমি আশা করব, প্রত্যাশা, এই সড়ক দুর্ঘটনা বিরোধী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করবে, যার ফলে সাধারণ মানুষ এবং ওই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু শুধু একজন কলেজের ছাত্র বা স্কুলের ছাত্র উপভোগ করতে আসবেন না। খবরটি যদি পৌঁছায়, সেখানে যারা আসবেন তাদের মধ্যে বিভিন্ন পেশার লোক থাকবে, তাদের মধ্যে হয়তো একজন বাস শ্রমিক, একজন টেম্পু শ্রমিক, একজন ট্রাক শ্রমিক থাকবেন। ফলে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা আশা করি সচেতন হবেন এবং তার প্রত্যাশা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যাক, সড়ক দুর্ঘটনার বিরুদ্ধে এই প্রত্যাশাই পায়োনিয়ার রোল প্লে করুক। এবং আমি পরিশেষে আবারও আহসানুল্লাহ টুটুল ভাইয়ের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার সন্তান, আমাদেরই সন্তান আদনান তাসিনের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আশিস কুমার দে। আসলে এই সড়কের যে বিশৃঙ্খলা, সড়কের যে এক ধরনের অস্থিরতা, এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল। এই আলোচনায় আমাদের মোট 3 জন অতিথি উপস্থিত থাকার কথা ছিল। তার ভেতরে একজন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির যে সাধারণ সম্পাদক, তিনি থাকার কথা ছিল, তিনি থাকতে পারেননি শেষ পর্যন্ত। আমরা দেখলাম অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। যারা আজকে আমাদের সাথে যুক্ত ছিলেন, জনাব আশিস কুমার দে, জনাব আহসানুল্লাহ টুটুল সহ দর্শক যারা ছিলেন, তাদেরকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেটি হচ্ছে যে আপনারা এখন পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কয়েকটি বিষয় এখানে একটু বলে রাখা জরুরি। আমি আহসানুল্লাহ টুটুল, আপনাকে একেবারে লাস্ট যদি আপনার কিছু বলার থেকে খুবই সংক্ষেপে, আমরা আসলে 1 ঘন্টা প্রোগ্রাম ছিল, যদিও দেরি করে শুরু করেছি, আপনি একেবারে শেষ কথা যদি আপনার কিছু বলার থাকে তাহলে আপনি বলে নেন, আর এরপরে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ করব আর কি, সংক্ষিপ্ত কিছু আলোচনার মাধ্যমে। জনাব আহসানুল্লাহ টুটুল। টুটুল ভাইয়ের সেটটা আনমিউট করতে হবে, মিউট করা আছে। জি, আমি শুনিনি। হ্যালো জনাব আহসানুল্লাহ টুটুল, আপনার যদি কোনো শেষ বক্তব্য থাকে, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি আমাদের উদ্দেশ্যে কিছু বলতেন আর কি, আজকের এই আলোচনার সারমর্ম, আপনি আশিক যে কথাগুলো বললেন এবং টোটাল আলোচনা আসলে হয়তো রাত পার হয়ে যাবে, আপনি আমাদের একটু সংক্ষিপ্ত ভাবে একেবারে আমি শুধুমাত্র আশিস দার শেষ কথাটাই বলতে চাই, সেটা হলো যে আমাদেরকে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। আর আপনাদের এই ধরনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমাদের এই সংগঠনটি একটু বলে রাখি, তরুণ প্রজন্ম বাংলাদেশ মূলত হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংস্কৃতি এবং সৃজনশীলতার চর্চা একটি সংগঠন। তো আমরা আসলে একটি ভারী আলোচনার ভিতরে নিয়ে চলে এসেছি, কারণ আদনান তাসিনের মৃত্যুবার্ষিকী হচ্ছে এই 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের মাধ্যমে সে মৃত্যুবার্ষিকীটি পালিত হবে। তো
দু একটি বিষয় আসলে একেবারে বলে রাখা খুবই জরুরি, যে ঢাকার আমরা যে ধরনের রাজধানীতে উন্নয়নের চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ যে ভিত্তি যে উন্নয়ন, কাঠ পাথর অথবা যেটাকে বলে যে নানামুখী ইস্পাতের যে উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, এটি আসলে পুরোটাই কিন্তু সড়ক কেন্দ্রিক। অর্থাৎ ফ্লাইওভার বলেন, ফুটওভার ব্রিজ বলেন, ফুটপাথ বলেন, রাস্তাঘাট বলেন, অনেক উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি হচ্ছে মেয়রদের কিছু বলা যায় যে অনেকগুলো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার কাছে, অর্থাৎ আমার সংগঠনের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, আমার কাছে যেটি খুবই মনে হচ্ছে সেটি হচ্ছে যে তাদের এই আয়োজনটা টোটালি হচ্ছে সাধারণ জনগণের জন্য মনে হয় না। মানে এটা আমার কাছে খুবই মনে হয় যে সাধারণ মানুষের জন্য না। এটি যেভাবে উন্নয়নের চাকচিক্য চিত্র, অর্থাৎ সেখান থেকে প্রাইভেট কার চলবে, অর্থাৎ পাবলিক গাড়ি, যে অ্যাভেলেবেল পাবলিক গাড়ি। আমাদের আহসানুল্লাহ টুটুল ভাই বলছিলেন যে এক একজন মানুষের কাপড়ের সাথে ম্যাচিং করে তারা গাড়ি কিনছে। অর্থাৎ বিষয়টা ব্যাখ্যা যদি দেই তাহলে অনেক এক একটা পরিবারে অনেকগুলো গাড়ি রয়েছে। আমরা সকালবেলা যেটা দেখি যে অফিসিয়াল দিনগুলোতে সকালবেলা, যদিও এখন এই চিত্রটা একটি ভিন্ন যেহেতু করোনার অতিমারির কারণে, একটা প্রাইভেট কার, সেখানে সামনে একজন ড্রাইভার, পেছনে একটা ছোট্ট বাবু বসে আছে, হয়তো সে স্কুলে যাচ্ছে, তার জন্য একটি প্রাইভেট কার। এভাবে মানে পুরো রাস্তা জুড়ে খালি প্রাইভেট কার আর প্রাইভেট কার, হয়তো একটি দুটি হচ্ছে পাবলিক বাস আমরা দেখতে পাই। তো আমি মেয়র মহোদয় যারা রয়েছেন, অর্থাৎ আমাদের নগর পিতা যারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে পাবলিক বাসের কিন্তু কোনো বিকল্প নেই, পাবলিক বাস বাড়াতে হবে। এটি গেল একটি পার্ট। পাশাপাশি হচ্ছে ঢাকার বাইরে, অর্থাৎ জেলা শহরগুলোতে কিন্তু এখন ইজি বাইকের একটা দৌরাত্ম্য বেড়েছে। অর্থাৎ ইজি বাইকের কারণে প্রতিটা জেলা শহরগুলো একেবারে বলা যায় যে একেবারে নোংরা একটি চিত্র আমরা দেখতে পাই, একেবারে বিশৃঙ্খলা, মারাত্মক। অর্থাৎ একটি শহরের সৌন্দর্য নষ্ট করার জন্য ইজি বাইক গুলো যথেষ্ট, কিন্তু সেখানে অনেক মানুষের কর্মসংস্থান, জীবন জীবিকার একটি ব্যবস্থা রয়েছে। এগুলো আসলে আমাদের দেখতে হবে। সবকিছু মিলিয়ে আসলে আমাদের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা খুবই দরকার। পাশাপাশি হচ্ছে রাষ্ট্রীয় একটি পৃষ্ঠপোষকতা, যে শব্দটি, রাষ্ট্রীয় অংশগ্রহণ খুবই জরুরি। আসলে আলোচনার একেবারে শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমরা কিন্তু কোনোভাবেই সড়কের দুর্ঘটনা বা সড়কের যে হত্যা, এটার কিন্তু কোনোভাবে আমরা কামনা করি না। শুধু আহসানুল্লাহ টুটুল নয়, যত স্বজন আছে, যারা এই পর্যন্ত স্বজন হারিয়েছেন, যারা সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন, আমি প্রত্যেকের জন্য সমবেদনা জানাচ্ছি আমাদের সংগঠন তরুণ প্রজন্মর পক্ষ থেকে। আর একটি কথা খুবই বলে রাখা জরুরি, যে আমাদের ঐক্যবদ্ধতার পাশাপাশি সেটি হচ্ছে যে আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে। আমাদের সচেতনতার কিন্তু কোনো বিকল্প নেই। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে আমাদের নিজেদেরও সচেতন থাকতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই আয়োজনটি দেখলেন এবং আপনারা মতামত যারা জানিয়েছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আর আগামীতে আমাদের এই অনুষ্ঠান প্রত্যাশার সাথে আপনারা যুক্ত হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।